কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কেমন আছো সবাই? আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম, রোটেশনাল পার্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোটেশনাল পার্ট, ওকে। এটা অনেক ইম্পর্টেন্ট, এই পার্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ক্লিয়ার? আর আজকে হচ্ছে গিয়ে আমরা এই পার্টটা শুরু করব, ঠিক আছে, কিন্তু হচ্ছে গিয়ে আমাকে বেশি সময় আমি হয়তো বা দিতে পারবো না আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে আমাকে। একটু কাজ পড়ে গেছে একটা, ভেরি আর্জেন্ট। তারপরেও ক্লাসে নিতে যাচ্ছিলাম না, তারপরেও খুব মানে তোমাদেরকে কথা দিয়েছি ক্লাস নিব, তাই নিচ্ছি আর কি। ওকে, ঠিক আছে, আমরা দেখি রোটেশনাল পার্টে কি আছে। রোটেশনাল পার্ট কি? যেমন ধরে নাও আমি কোনো অবজেক্টকে, ধরে নাও এটা একটা প্লেট আছে, এই প্লেট, এটা একটা সলিড প্লেট, ওকে। এই সলিড প্লেটের দেখতে একটা সার্কুলার, তো এই সলিড প্লেটের ঠিক সেন্টার দিয়ে আমরা একটা এক্সিস ইমাজিন করব, ওকে। সিমিলার লাইক, আমরা যদি এই নোটবুকটাকে একটা সলিড প্লেট ইমাজিন করে থাকি, এই সলিড প্লেটের ঠিক মিড পয়েন্ট দিয়ে আমরা যদি এই পেনটা ইনস্ক্রাইব করে দিই, এখানে ঢুকিয়ে দিই, তারপর তো এই যে পেন, এটা হচ্ছে একটা ইমাজিনারি এক্সিস, যেটা এই লাইনের সাথে কম্পেয়ার করতে পারবো। তারপর এই সলিড প্লেটটাকে যদি আমি চারপাশে ঘুরাইতে থাকি, এক্সিসের রেসপেক্টে যদি চারপাশে ঘুরাই, তখন কিছু একটা হবে, ওকে। বা কি একটা, বা তার একটা রোটেশন হবে, রোটেশনে কোনো আমাদের অনেক কিছু চেঞ্জ আসবে, এখান থেকে আমাদের নতুন কিছু কনসেপ্ট আসবে। এখন এই সলিড প্লেটটা অনেকগুলা পার্টিকেল নিয়ে আসে, তাই না? তো আমি এরকম ধরে নিই অনেকগুলা পার্টিকেল, তাদের মধ্যে একটা পার্টিকেল হচ্ছে M1, এম একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল আছে এম একটা পার্টিকেল, এর ম্যাস হচ্ছে M1, এই হচ্ছে R1 ডিস্টেন্সে আছে। আরেকটা পার্টিকেল আমি ম্যাস ধরেছি M2, এইটা হচ্ছে R2 ডিস্টেন্সে আছে। আমরা হচ্ছে আরেকটা পার্টিকেল নিলাম, এই পার্টিকেলের ম্যাস হচ্ছে M3, এটা হচ্ছে R3 ডিস্টেন্সে আছে, ওকে। এখন এই অবজেক্টটাকে যদি আমি রোটেট করাতে থাকি, এই এক্সিসের রেসপেক্টে চারপাশে রোটেট করাতে থাকি, তাহলে যেটা হবে কিরকম হবে, তাহলে এটার মনে করো এটা v লিনিয়ার ভেলোসিটিতে ট্রাভেল করতেছে, ঘুরতেছে, এন্ড তার অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে ওমেগা। তার এই যে অবজেক্টটা রোটেট করতেছে, তার লিনিয়ার স্পিড হচ্ছে v, আর সরি, তার অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে ওমেগা। ওমেগা স্পিডে সেটা হচ্ছে কি রোটেট করতেছে, ওকে। এখন আমরা দেখতে চাই যে ইচ যে পার্টিকেলগুলো আছে, প্রত্যেকটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কিরকম, সেটা আমরা একটু জানতে চাই, বা সেটা একটু ক্যালকুলেশন করে দেখতে চাই এখান থেকে প্রত্যেকটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কিরকম। এখন আমি যদি এই পুরো সিস্টেমের কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করতে চাই, এই যে প্লেটটা আমি যে ড্র করেছি বোর্ডে, এই প্লেটে যদি কাইনেটিক এনার্জি টোটাল ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো পার্টিকেল আছে, সবগুলো পার্টিকেলের কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করে আমি যদি অ্যাড করে দেই, তাহলে কি এই প্লেটে কাইনেটিক এনার্জি আসবে না? কি হয়, কি মনে হয় তোমাদের, আসবে না কি আসবে না? আসবে। আসবে। হ্যাঁ, এখন আমি তাহলে ধরে নেই প্রত্যেকটা পার্টিকেল আলাদা করে কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করি, ওকে। তাহলে আমরা লিখে ফেলি কাইনেটিক এনার্জি অফ M1 এর কাইনেটিক এনার্জি অফ M1 পার্টিকেল। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি বলো দেখি? হাফ mv স্কয়ার। হাফ এম ভি হাফ স্কয়ার। এম তাহলে স্কোয়ার। এখানে হবে হাফ M1 V1 স্কয়ার, অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ M2 পার্টিকেলের জন্য কত হবে? হাফ M2 V2 স্কয়ার, অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ M3 পার্টিকেলের জন্য কি হবে? হাফ M3 V3 স্কয়ার হবে। am I right? বুঝেছো? ওকে। এখন আমরা কিছু ভি এর বদলে আমরা কি পড়ে আসছি? ভি মানে কি আর ওমেগা পড়ে আসছি না, আর ইন্টু ওমেগা, তাই না? তাহলে V1 কত হবে? R1, তোমরা লিখো না, এখন এই পার্টটা লিখো না, এটুকু পর্যন্ত লিখো, তারপর এটুকু লেখার দরকার নেই। V1 কত হবে? R1 ওমেগা 1। V2 কত হবে? R2 ওমেগা 2। আর V3 কত হবে? R3 ওমেগা 3। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই মার্কারটা বোর্ডে রাখলাম,
ঠিক আছে, মার্কারের উপর 3টা পয়েন্ট, এই মার্কারটা মনে করো বোর্ডে এভাবে রেখে ওটা ড্র করলাম। আমি মার্কারের উপর 3টা ডট দিলাম, এখানে হচ্ছে ডটগুলোকে নাম্বারিং করলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এখন আমি যদি এই মার্কারটাকে এই পয়েন্টের রেসপেক্টে চারপাশে ঘুরাই, দেখো এই মার্কারটা ঘুরালে কি ডটগুলো কি সাথে সাথে ঘুরবে না? বুঝতেছো? ডটগুলো সাথে জি সাথে স্যার। ঘুরবে, তাহলে ঘুরে তারা কি আবার যখন এটা মার্কারটা ঘুরে যখন আবার এখানে আসবে, সবগুলা ডট কি একই টাইমে ব্যাক করেছে না ঘুরে, তাই না? একই অ্যাঙ্গেলে, জি স্যার। একই অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। ও হচ্ছে 30, এই নাম্বার 1 ডট 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। নাম্বার 2 ও কত 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। নাম্বার 3 এও কি 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। বাট এই যে নাম্বার 1 পার্টিকেল, ও হচ্ছে গিয়ে এই রিংটা ট্রাভেল করছে। নাম্বার 2 ও এত বড় এই রিংটা ট্রাভেল করেছে। নাম্বার 3 ও হচ্ছে এত বড় রিংটা ট্রাভেল করেছে। তাহলে কি সবচেয়ে বেশি ট্রাভেল করছে কোন পার্টিকেলটা, নাম্বার 1, নাম্বার 2 3। নাকি নাম্বার 3? নাম্বার 3টা, নাম্বার 3। হ্যাঁ নাম্বার 3টা বেশি লেন্থ কি করেছে, বেশি রিংটা বেশি লেন্থ ও ট্রাভেল করেছে। বাট অ্যাঙ্গেল সবাই একই রকমই ক্রিয়েট করেছে। তাহলে আমি বলতে পারবো, আচ্ছা এখন খেয়াল করে দেখো, মনে করো এখানে একটা অ্যাথলেট চ্যাম্পিয়ন হচ্ছে অলিম্পিক খেলায়, 3জন অ্যাথলেটস এখান থেকে রানিং এ পার্টিসিপেট করবে। ওরা হচ্ছে এই লাইন থেকে তারা দৌড় শুরু করলো, এই হচ্ছে দৌড়ে তাদের বললো যে যে আগে দৌড় দিয়ে এই লাইন বরাবর আসতে পারবে তাকে আমরা উইনার হিসেবে কনসিডার করব। এখন তারা এখান থেকে দৌড় শুরু করলো, তারা সুন্দর মতো দৌড় শুরু করলো। বলতো কার সাথে এখানে ইনসাফ করা হয় নাই, কার সাথে লয়ালিটি 3। হয় নাই? 3 নাম্বারটা, ও বলবে আমার সাথে দুর্নীতি করা হয়েছে, আমাকে ইচ্ছা করে শেষ লাইনে দিছি যাতে আমাকে এত বড় একটা রিং ট্রাভেল করে আসতে হয়। আর 1 নাম্বার তো কিছু বলবে না, চুপচাপ বসে থাকবে। আর 2 নাম্বার না পারবে 1 এ যেতে, না পারবে 3 এর সাপোর্ট নিতে, কারোই সাপোর্ট নেবে না। বেচারা 2 হচ্ছে কি সবচেয়ে বেশি ফেসে যাবে। এখন তাহলে কি করবে, ওদের 3জনকে যদি একই পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করে আবার একই পয়েন্টে ব্যাক করতে হয়, কাকে সবচেয়ে বেশি স্পিডে দৌড়াইতে হবে এখানে? 3 কে। 3 এর স্পিড হইতে হবে সবচেয়ে বেশি, তাই না? 3 এর লিনিয়ার স্পিড জি যেটা স্যার। v3 হইতে হবে সবচেয়ে বেশি, তারপর হবে কে v2, এরপর সবার কম হবে কে v1। v1 দেখা যাবে V1। হেঁটেই চলে আসবে, 2 হচ্ছে কিন্তু দৌড় দিবে, আর 3 হচ্ছে কি চোখ বন্ধ করে নাক মুখ বন্ধ করে দিবে দৌড়, তাই না? এখন তাহলে বাট সবার কি অ্যাঙ্গুলার স্পিড সেম না? সবাই যদি একই সময়ে জার্নি স্টার্ট করে একই সময়ে জার্নি এন্ড করে একই পয়েন্টে, তাহলে সবার কি অ্যাঙ্গুলার স্পিড কি সেম না? কারণ সবাই একই টাইমে একই অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমি বলতে পারি এখানে কি ওমেগা 1, ওমেগা 2 আর ওমেগা 3 সবাই কি ইকুয়াল না? ইকুয়াল। বলা যাবে এটা? অবভিয়াসলি বলা যাবে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যেই পয়েন্টের রেসপেক্টে ওরা দৌড় শুরু করলো রেডিয়াসে। 1 রেডিয়াস। এর রেডিয়াসের কম, 2 এর রেডিয়াস একটু বেশি, 3 এর রেডিয়াস সবচেয়ে বেশি। তাহলে এখানে v1 r1 ওমেগা 1 না লিখে আমরা ওমেগা এটা r2 ওমেগা r3 ওমেগা লিখতে পারবো? জি স্যার। কারণ সবার অ্যাঙ্গুলার ভেলোসিটি একই রকম। রেডিয়াস ডিফারেন্ট, ওর থ্রি নাম্বার পয়েন্টের রেডিয়াস বেশি হওয়ার কারণে ওর লিনিয়ার স্পিড বেশি আসছে। r2 একটু কম, v2 একটু কম, r1 সবচেয়ে কম, v1 সবচেয়ে কম, বাট ওমেগাটা সবার একই রকমই আসছে। বুঝা গেছে? তাহলে অলিম্পিক খেলায় কি করে বলো দেখি? পিছায় দেয়। অলিম্পিক খেলা যেটা করে এটা হচ্ছে গিয়ে যে ট্রাক গুলো থাকে, ও হচ্ছে একটা ট্রাক, এ হচ্ছে সেকেন্ড ট্রাক, এ হচ্ছে থার্ড ট্রাক, এটা হচ্ছে ফিনিশিং লাইন। ফিনিশিং লাইন থেকে বলবো যে 100 মিটার ডিস্টেন্সে। তো ফিনিশিং লাইন থেকে দেখা যাবে, ফিনিশিং লাইন এখান থেকে যদি এটুকু 100 মিটার হয়, এখন ফিনিশিং লাইন থেকে এই একজন অ্যাথলেট সেখানে দাঁড়াবে, ঠিক আছে? আর দেখবে যে ফিনিশিং লাইন থেকে ব্যাক থেকে শুরু করবে, এখান থেকে 100 মিটার কোথায় হবে, এখান থেকে 100 মিটার হচ্ছে এখানে। সেকেন্ড যে অ্যাথলেটস থাকবে তাকে দাঁড় করাবে এখানে, আর ফিনিশিং লাইন থেকে 100 মিটার কাউন্ট করবে এখানে, সে তাকে দাঁড়াতে হবে এখানে। তো এখানে দাঁড়াবে 1 নাম্বারটা, এখানে 2 নাম্বারটা দাঁড়াবে, এখানে 3 নাম্বারটা দাঁড়াবে। যে সবার লাস্টে থাকবে সে সবার ফার্স্টে দাঁড়াবে, যাতে করে ও 100 মিটার ট্রাভেল করতে পারে, সবার জন্য যাতে 100 মিটার হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে মনে হইতো যে এ তো সবার আগে আছে, এ তো জিতে যাবে আজকে, আর বাকিরা তো হেরে যাবে, এদের সাথে তো ঠিক হয়নি। তখন দেখবেন যখন দৌড় শুরু করতো শেষমেশে সবাই একই পয়েন্টে এসে, যখন এন্ডিং লাইনে এসে সবাই দেখা যেত একই লাইন বরাবর থাকতো। বুঝতে পেরেছো? এইগুলা কনসিডার করে তারপর আসে।
তো এই এতগুলা কথার বলার পেছনে একটাই কারণ, আমরা V1 R1 ওমেগা লিখতে পারি, কারণ পুরো সলিড সিস্টেমটা ঘুরতেছে। ওকে, তো এটা যদি আমরা লিখতে পারি, দেখে আমাদের উপরের যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, ওই উপরের ইকুয়েশনটা কি রকম হয়ে যাবে। V1 এর বদলে যদি R1 ওমেগা বসাই, তাহলে এটা কত হবে বলো তো? হাফ M1 R1 স্কয়ার ওমেগা হবে না? আর এর পরেরটা হবে হাফ M2 R2 স্কয়ার ওমেগা। বুঝতে পারছি? হাফ M3 R3 স্কয়ার ওমেগা লেখা যাবে? জি স্যার। ওকে, ওমেগা স্কয়ার করা কেন? ও ও ও এখানে স্কয়ার হবে, কারণ ভি হচ্ছে R1 ওমেগা, তাহলে R1 এর উপরে স্কয়ার হবে, ওমেগা স্কয়ার ওমেগার উপরেও স্কয়ার হবে। আর কাইনেটিক এনার্জি অফ mn নাম্বার অফ পার্টিকেল যদি আমরা করি, তাহলে এখানে কত হবে? হাফ mn vn স্কয়ার, আর এখানে হবে হাফ mn rn স্কয়ার, আর এখানে ওমেগা স্কয়ার, এরকম হবে। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্যাট অবজেক্ট আমরা যদি ক্যালকুলেশন করি, দেয়ারফর total kinetic energy of that plate কত হবে? সবাইকে আমরা অ্যাড করে দিব না? এটাকে আমি যদি ই বলে থাকি, সবাইকে অ্যাড করে দিলে কমন কি আছে বলো তো? হাফ ওমেগা স্কয়ার কমন আছে, আর এখানে কে কে বাকি থাকে? M1 R1 স্কয়ার, আর এখানে কত? M2 R2 স্কয়ার, আবার এখানে চলতে থাকবে এগুলো। তাই হবে না বলো তো? জি সেইটাই স্যার। হবে। নেক্সট লাইনে আমরা এখানে লিখতে পারি ই, আর এখানে আছে হাফ, এখানে আছে ওমেগা স্কয়ার, আর এখানে সামেশন দিয়ে আমরা লিখতে হবে এম আর স্কয়ার, মানে যতগুলা এম আর স্কয়ার পাবো সবগুলাকে আমরা অ্যাড করব, সামেশন দিয়ে অ্যাড করব, এইভাবে লিখতে পারি আমরা। নেক্সট লাইনে গিয়ে ম্যাথমেটিশিয়ানরা এই সামেশন অফ এম আর স্কয়ারকে নিউ একটা নেম দিয়েছে, সেটাকে তারা আই দিয়ে বলেছে যে এটাকে সিম্বলটা হচ্ছে আই, সেই আইটাকে ওরা বলতেছে ইনার্শিয়া। ইনার্শিয়াটা হচ্ছে গিয়ে কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। বুঝতে পারলা? এই আই হোয়ার আই মানে হচ্ছে গিয়ে সামেশন অফ এম আর স্কয়ার। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো সামেশন ফাইনালি আমরা তাহলে এটাকে যদি অ্যারেঞ্জ করে লিখি, অ্যারেঞ্জ করে লিখলে কি হবে? ই ইকুয়ালস টু কত হবে? হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে, তাহলে এই যে এনার্জিটা পেলাম, এটা কি? টোটাল কাইনেটিক এনার্জি। এখন বলো, আমাদের যে প্লেটটাকে আমি যে একটা এক্সিস রেসপেক্টে যে চারপাশে ঘুরাইতেছি, এখন এই চারপাশে ঘুরাইলে ওর কি শিফটিং হচ্ছে একটা স্পেস থেকে, বা একটা প্লেস থেকে রাইট অর লেফট অর ফ্রন্ট অর ব্যাক, শিফটিং কি হচ্ছে নাকি ওই প্লেসে থেকে চারপাশে ঘুরতেছে বলো তো? ওই প্লেটে থেকে চারপাশে ঘুরতেছে। তো ওই প্লেসে থেকে যদি চারপাশে ঘুরে, তাহলে তার হচ্ছে রোটেশন থাকবে। তাহলে এইখানে আমরা যে এক্সপ্রেশন পেয়েছি, এনার্জির যে এক্সপ্রেশন পেয়েছি, স্পেসিফিকলি আরো বলতে চাইলে এইখানে যে আমরা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন পেয়েছি, এই কাইনেটিক এনার্জি আর কিছুই না, এটাকে বলা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। রোটেশনাল কাইনেটিক এনার্জি। বুঝতে পেরেছো? জি এই স্যার। হচ্ছে। আর বেসিক কাইনেটিক এনার্জি কোনটা? যেটা যদি তোমার একটা প্লেস থেকে আরেকটা প্লেস যদি শিফট করে, সামনে থেকে পেছনে যায়, তখন কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার। সে কত স্পিডে ট্রাভেল করবে, সেখানে ভেলোসিটি আমরা জানতে পারলেই কি আমরা হাফ এম ভি স্কয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমাদের চলে, ক্যালকুলেশন করলে আমাদের কাইনেটিক এনার্জি চলে আসবে। আর এখানে যে কাইনেটিক এনার্জি আসছে, এটা হচ্ছে গিয়ে রোটেশনাল কাইনেটিক এনার্জি। মনে থাকবে? ইয়েস স্যার। ওকে, তো এই হচ্ছে কি আমাদের কাইনেটিক এনার্জি হিসাবটা আসলো। আর এখান থেকে আমরা নতুন একটা টার্ম শিখতে পেলাম, আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আই হচ্ছে কি সামেশন অফ এম ইনটু আর স্কয়ার। কোন একটা অবজেক্টের ম্যাস, ওকে, কোন একটা অবজেক্টের ম্যাস এবং সে কত রেডিয়াস, যে সার্কেলে রোটেট করতে থাকবে, ওই সার্কেলের রেডিয়াসের স্কয়ারকে মাল্টিপ্লিকেশন করে দিব, তারপর আমরা আই পাবো। এখন এখানে সামেশন দিয়ে এই কারণে এক্সপ্রেস করেছি, এক একটা শেপের অবজেক্টের জন্য এই সামেশনের বদলে এক একটা নাম্বার আসবে। যেমন কখনো কখনো 1/2 আসবে, কখনো কখনো 3/2 আসবে, কখনো কখনো 1/2, 1/12 আসবে, বা 2/5 আসবে।
এরকম নাম্বারগুলো আসবে, বাট বেসিকটা হচ্ছে সামেশন অফ এম আর স্কোয়ার। বুঝা গেছে? না স্যার, আমার চলে গেছিল, নেট চলে গেছিল, এইটুকু আবার বুঝিয়ে দেন। কোনটুকু? স্যার মোমেন্ট অফ ইনার্শিয়ার পরে থার্ড মোমেন্ট অফ লাইনটা কি করে করলেন? 1 2 3 এটা, জি স্যার। এই যে আইটাকে এখানে লিখলাম, ওমেগা স্কয়ারটাকে পরে লিখলাম, বুঝেছো? তো এই হচ্ছে আই হচ্ছে কি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন কথা হচ্ছে এই আই তো বুঝলাম মোমেন্ট অফ ইনার্শিয়া, বাট এটা আসলে ঘটনা, এটা আসলে কি, বিষয়টা কি, তাই না? খেয়াল করে দেখো, আমরা যে মনে করো এখানে একটা অবজেক্ট আছে, এম অবজেক্টের ম্যাস হচ্ছে এম, এটাকে দিলাম একটা ধাক্কা, ও হচ্ছে এখান থেকে সুন্দর মতো এখানে চলে গেল, সে হচ্ছে ভি ভেলোসিটিতে ট্রাভেল করতে শুরু করলো। তখন আমরা এনার্জির ফর্মুলা কি লিখবো বলো দেখি? কাইনেটিক এনার্জি ফর্মুলা কত লিখবো? half of m হাফ এম ভি স্কোয়ার। ভিটা হচ্ছে গিয়ে কি, তার লিনিয়ার ভেলোসিটি, এখানে ভি স্কোয়ার, এখানে ওমেগাটা হচ্ছে কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, রাইট? এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, জি স্যার ভিটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, আইটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর হাফের জায়গায় এখানে হাফ আছে, তাহলে এম এর জায়গা দখল করেছে কে? আই না, মোমেন্ট অফ ইনার্শিয়া। জি স্যার তাহলে আইটা কিসের সাথে কম্পেয়ার করা যায়? ম্যাসের সাথে কম্পেয়ার করা যায়। আমি বলবো না যে আই মানে হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাস, বাট অ্যাঙ্গুলার ম্যাস নামে কোনো কিছু নাই। আমরা বলবো আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা হচ্ছে ম্যাসের সাথে কম্পারেবল। কোন একটা অবজেক্ট যখন চারপাশে ঘুরতে থাকবে বা আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলে তার যখন শিফটিং হবে না, বা ও যখন একটা পয়েন্টকে সেন্টার করে চারপাশে যখন রোটেশন হতে থাকবে, তখন আমি ও আমি যে একটা ভারী ফিল করবো, একটা অবজেক্ট কতটুকু ভারী সে যে ফিল করব, সেই ভারীটা বা তার অ্যামাউন্টটাই হচ্ছে গিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া। আইটা হচ্ছে কম্পারেবল টু ম্যাস, ইট ইজ নট ইকুয়াল টু ম্যাস। বোঝা গেছে আই এর কনসেপ্টটা? জি স্যার হ্যাঁ, ওকে। সো আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এখানে এটা হচ্ছে সামেশন অফ এম আর স্কোয়ার। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আই থিঙ্ক তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। আর এটার ইউনিটটা কত হবে? এম এর ইউনিট হচ্ছে কেজি, রেডিয়াস ইউনিট হচ্ছে মিটার, তাহলে এটা হবে কত? কেজি মিটার স্কোয়ার হবে। ওকে, আচ্ছা, এটা আমরা এটা আমরা বুঝতে পারলাম যে আই এর ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে সামেশন অফ এম আর স্কোয়ার। এখন আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে এই যে আমরা পড়লাম যে আই মান হচ্ছে সামেশন অফ এম আর স্কোয়ার, তাহলে এটা এক একটা অবজেক্টের জন্য এক এক রকম। কেন সেটা, ঠিক আছে, সেটা বা কি রকম সেটা একটু দেখা ট্রাই করব। কারণ আমি যখন মোমেন্ট অফ ইনার্শিয়া পড়েছি বা বুঝাইলাম, তখন কিন্তু আমরা আলাদা আলাদা পার্টিকেল গুলার ম্যাস ক্যালকুলেশন করে, রেডিয়াস ক্যালকুলেশন করে, ভেলোসিটি ক্যালকুলেশন করে তারপর সামেশন করেছি। তো ডেফিনেটলি এক একটা শেপের জন্য এক এক রকম আসার কথাই। তো এখন আমরা যেটা করব, একটা রডের ঠিক মিড পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলারলি এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা লিখে ফেলি, কি হয়? তোমাদের কি কঠিন লাগতেছে এই কনসেপ্টটা? নো স্যার স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ রড উইথ রেসপেক্ট টু, WRT মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু অ্যান এক্সিস go through perpendicularly through the midpoint of the rod. An axis go through perpendicular through the midpoint of that rod. ওকে, বিশাল কথাবার্তা, এত কথাবার্তা তোমাদের বলার সময় নেই। ব্যাপারটা হচ্ছে আমাকে দেখো, আমরা এটা একটা মার্কারটাকে একটা রডের সাথে কম্পেয়ার করতে পারি। এই মার্কারের ঠিক যে মিড পয়েন্ট আমি ধরে রেখেছি, এই যে আমার ফিঙ্গারের ঠিক এই পাশ থেকে যদি একটা এক্সিস কম্পেয়ার করি, যে এই পেন্সিলটাকে আমরা একটা এক্সিস কম্পেয়ার করব, এই এক্সিসটাকে ঠিক পেন্সিলের মাঝখান বরাবর আমরা এন্টার করে দিলাম। এখন যদি আমি যদি পেন্সিলটাকে ঘুরাই, তাহলে মার্কারটাও কি এই পেন্সিলের চারপাশে সুন্দর মতো ঘুরবে, তাই না? এটা মার্কারটাকে এভাবে চারপাশে ঘুরবে পেন্সিলের রেসপেক্টে।
তখন এই অবজেক্টটা যে চারপাশে ঘুরতে থাকবে মিড পয়েন্টের রেসপেক্টে যে এক্সিস আমরা দেখলাম, এই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কিরকম হবে সেটা আমরা দেখতে চাই। ঠিক আছে, দেখি আমরা কিরকম হয়। তো আসো দেখি, এখানে হচ্ছে গিয়ে একটা থিন রড, এই মিড পয়েন্ট দিয়ে আমরা একটা এক্সিস নিলাম, এই এক্সিসটা হচ্ছে পি কিউ একটা এক্সিস। এই থিন রডে একটা, এটা হচ্ছে এবি একটা থিন রড, এই এবি থিন রডের এইখানে হচ্ছে একটা পার্ট আছে, এই পার্টটা হচ্ছে গিয়ে এই পার্ট আমরা বাছাই করে নিলাম, একটা কনসিডার করলাম। এই পার্টের থিকনেস হচ্ছে গিয়ে ডিএক্স, আর এই যে আমরা একটা থিন রড কম্পেয়ার করলাম, এই থিন রডের ম্যাস হচ্ছে গিয়ে এম, আর এর লেন্থ হচ্ছে গিয়ে এল। ঠিক আছে, এম হচ্ছে গিয়ে পুরোটার, এম হচ্ছে গিয়ে পুরোটার ম্যাস, এল হচ্ছে গিয়ে এ থেকে বি এর টোটাল লেন্থ, আর এই যে ছোট একটা পার্ট আমরা ড্র করলাম, এই ছোট পার্টের থিকনেস হচ্ছে গিয়ে ডিএক্স, যেটা এই ও সেন্টার পয়েন্ট থেকে সে হচ্ছে এক্স ডিস্টেন্সে আছে। ঠিক আছে, তো পুরোটা যদি এল হয়, আমি যদি এই পয়েন্টটাকে ওয়াই অ্যাক্সিস কম্পেয়ার করি, ওয়াই অ্যাক্সিস হিসেবে কম্পেয়ার করি, তাহলে এটুকু কত হবে, এল বাই টু, আর এটুকু কত হবে, এল বাই টু হবে না? এটাও এল বাই টু, এটাও এল বাই টু, বুঝেছো? জি স্যার। তাহলে এইখান থেকে এইটুকুন হবে এল বাই টু, আর এইখান থেকে এইটু যদি ওয়াই ওয়াই যদি এটা হচ্ছে গিয়ে ওয়াই এক্সিসের যদি এই পাশে থাকে, তাহলে কি আমি নেগেটিভ এল বাই টু বলা যাবে? বলতে পারবো। জি স্যার। ওকে, এখন আমরা যে এম ম্যাস, এম ম্যাসের লেন্থ, এল লেন্থের অবজেক্টের ম্যাস হচ্ছে এম, এল লেন্থের একটা অবজেক্টের ম্যাস হচ্ছে এম, তাহলে ওয়ান লেন্থের অবজেক্টের ম্যাস কত হবে, এম বাই এল হবে, তাই না? ইউনিটারি মেথডে কম হবে আরো, এই কারণে ডিভাইড হয়ে গেল। তাহলে এখানে যে আমি ছোট একটা অবজেক্ট বা এই অবজেক্টের যদি ছোট একটা পার্ট আমরা যে কম্পেয়ার করলাম বা কনসিডার করলাম, এই ছোট পার্টের থিকনেস যদি হয় dx, তাহলে এর জন্য ম্যাস কত হবে, m বাই এল ইন্টু কত হবে, dx হবে না এই ছোট পার্টের ম্যাস? বুঝতে জি পেরেছো, স্যার। এই ছোট পার্টের ম্যাস জি হচ্ছে স্যার। dx। আমরা এই যে ছোট পার্টের ম্যাস কে যে dx আসলো, এটাকে যদি আমরা dm বলে থাকি, তাহলে আমরা ডেফিনেটলি লিখতে পারবো dm ইজ ইকুয়ালস টু কত, m বাই এল ইন্টু dx, লেখা যাবে? হুম, জি স্যার, লেখা যাবে। ছোট পার্টের ম্যাথ হচ্ছে গিয়ে m বাই এল ইন্টু ডিএক্স। ম্যাথমেটিক্যালি আমরা যতটুকু আসা সেটুকু আমরা করতে পারলাম। নাও মোমেন্ট অফ ইনার্শিয়া, moment of inertia of that small part, স্মল পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, ডি আই হবে, ভেরি স্মল। তাহলে এটার ম্যাস কত, ছোট পার্টের ম্যাস ডিএম, এবং কত ডিস্টেন্সে আছে, এক্স ডিস্টেন্সে, তাহলে কেটে এক্স স্কোয়ার লিখতে পারবো না আমরা, কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া মানে ম্যাস ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার, লেখা যাবে। এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কেন ইন্টিগ্রেশন করতে হবে, কারণ আমরা এখানে ছোট একটা পার্ট ইমাজিন করেছি, এখানে থাউজেন্ড অফ ছোট পার্ট আছে, তো সবাইকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ধরে সামেশন করি, তবে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া পুরো অবজেক্টের জন্য পাবো। বাট আমি যদি মনে করো ইন্টিগ্রেশন না, সামেশন না করি, তাহলে শুধুমাত্র এইটুকুর জন্য পাবো। তো ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে কি, ছোট ছোট পার্টের আমরা ছোট একটা পার্টকে একটা ফর্মুলার মধ্যে ফেলে দিয়ে তারপর আমরা একটা ইন্টিগ্রেশন করবো, আমরা খুব ফর্মুলার মধ্যে এটাকে নিয়ে আসতে পেরেছি। ওকে, নাও এখন যদি আমি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া এই অবজেক্টের জন্য করতে চাই, তাহলে এরকম যে থাউজেন্ড অফ ডিআই আছে সবাইকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এই ডিআই। এখন ডিআই এর বদলে কি আছে, ডিএম ইন্টু এক্স স্কোয়ার, ডিএম এর বদলে আমি লিখতে পারি এম বাই এল ইন্টু ডিএক্স। তাহলে এখানে লিখতে পারবো আমরা m বাই এল ডিএক্স কে পরে লিখে এক্স স্কয়ারকে আমরা শুরুতে লিখে দিই এক্স স্কয়ার, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। বুঝতে পেরেছো, ডিএম এর বদলে m বাই এল ডিএক্স আর এক্স স্কয়ার থেকে এক্স স্কয়ার। এখন ইন্টিগ্রেশন একটা লোয়ার লিমিট দিতে হবে, একটা আপার লিমিট দিতে হবে। এইখানে রডের লোয়ার লিমিট হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু হয়ে এই পয়েন্টে, তো লোয়ার লিমিট হচ্ছে মাইনাস এল বাই টু, আর আপার লিমিট হবে পজিটিভ এল বাই টু। সো আমরা লোয়ার লিমিটে লিখে ফেলি মাইনাস এল বাই টু, আর আপার লিমিটে হবে পজিটিভ এল ডিভাইডেড বাই টু। এই হয়ে গেল আমাদের, এটাকে এখন কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কি তোমাদের মনে আছে না মাথা থেকে গেছে?
মনে আছে? আচ্ছা ইন্টিগ্রেশনে কি করতে হবে? আমি ভুলে গেছি। ভুলে গেছো? আমরা একটু দেখে নিই তাহলে। ইন্টিগ্রেশন যেটা করতে হবে, আমি এক্স এই পুরো ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব। এখানে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। এম এবং এল কে সে হচ্ছে একটা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করবে, সো এরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসবে। আর বাকি থাকবে কে? এক্স স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেশনের সময় কি হয়, আমাদের পাওয়ার যেটা থাকে তার হচ্ছে 1 +1 ইনক্রিজ হয়ে যায়, +1 ইনক্রিজ হয়ে যায়। এটা হবে এম বাই এল। এখানে এক্স এর পাওয়ার 2 আছে, এটা হয়ে যাবে এক্স এর পাওয়ার 3। আর এক্স এর যে নিউ যে পাওয়ার হবে ওটা দিয়ে আমাদের কি করতে হবে, ডিভাইড করে দিতে হবে। আর এখানে থার্ড ব্র্যাকেট লিখে আমরা এখানে লিখতে হবে লোয়ার লিমিট, আর এখানে লিখতে হবে আপার লিমিট লিখতে হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এটা যখন আমাদের হয়ে গেল, আমরা করে ফেলি এম বাই এল। এখানে হচ্ছে 3টা বাইরে আসবে, এই 3টা এল এর সাথে চলে আসবে। আর এখানে এক্স কিউব আছে, এক্স এর বদলে আমি লিখতে পারবো আপার লিমিট বসাবো। ওকে, এক্স এর বদলে আমি আপার লিমিটটা বসাবো এল বাই 2, তারপর ফর্মুলার মাইনাস, তারপর এক্স এর বদলে আমি লোয়ার লিমিটটা বসাবো মাইনাস এল বাই 2 হোল কিউব। বুঝা গেছে? আপার লিমিট এক্স এর বদলে আপার লিমিটের কিউব মাইনাস লোয়ার লিমিটের কিউব। আদান হচ্ছে, আদানটা শেষ হলো, আমি আবার জয়েন করছি। আচ্ছা, তোমরা জি স্যার। করছো এটা? স্যার এটা তো করতে পারার কথা। হ্যাঁ বলো। স্যার ফ্যানও তো একটা এক্সাম্পল না, এই রডের মতো সেন্টার থেকে ফ্যান, ব্লেডস গুলো ঘুরে। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি 3টা ব্লেড আছে, না ফ্যানটা রডের মতো না। কেন? আমি কারণ বলতেছি তোমাকে, আগে এটা সলভ করি, ঠিক আছে? এটা সলভ করে নেই, তারপর আমরা বলবো। তুমি আবার কোশ্চেন করবা। এল এল বাই 2 হোল কিউব করলে কত হবে? এল কিউব বাই 8 হবে না? জি স্যার। এল কিউব ডিভাইড বাই 8, এন্ড এটা হবে মাইনাস এল কিউব বাই 8, মাইনাস মাইনাসে কত হবে? প্লাস হবে প্লাস হয়ে যাবে। এল কিউব বাই ডিভাইডেড বাই 8 হবে। ওকে, এখন আমরা
ক্যালকুলেশন, বাকি যে ক্যালকুলেশন আছে আমরা মুছবো না, কারণ এখান থেকে আরেকটা জিনিস নিব। তুমি যে কোশ্চেন করলা ফ্যান কি এক্সাম্পল কিনা সেটা অ্যান্সার দিব, এই কারণে এটা আমি মুছবো না, এই ক্যালকুলেশনটা দরকার হবে। m/3l i ইকুয়ালস টু কত, m/3l এখানে হবে 2l3/8, 2l3/8। তাহলে দেখো তো এটা কত হয়, i ইকুয়ালস টু 2 দিয়ে ডিভাইড করলে 4, 4 × 3 12 ml স্কয়ার। বলো এখন এলটা কি হাফ লেন্থ না পুরোটা লেন্থ ছিল অবজেক্টের? এরকম ছিল না অবজেক্টটা, যে ড্রয়িংটা করেছিলাম আমরা, এই ছিল ড্রয়িংটা আমাদের। এখানে এল কি এই হাফ নাকি পুরোটা? পুরোটা। পুরোটা। তাহলে পুরোটা এল কিন্তু পুরোটার লেন্থ, এটা একটু মনে রাখতে হবে। এখন তুমি যে কোশ্চেন করলা ফ্যানটা কি এক্সাম্পল কিনা, না ফ্যান এক্সাম্পল না, কারণ ফ্যানের ব্লেডে ফ্যান যে রাউন্ড সার্কেলের রেসপেক্টে যে চারপাশে রোটেট করতে থাকে সেটা কি ব্লেডের কি মিড পয়েন্টে থাকে না ব্লেডটা এক পাশে থাকে? লাইক এই যে আমাদের রাউন্ড, এটা মনে করো আমাদের ফ্যানের ব্লেড, এখন ব্লেডটা তো পুরোটা ঘুরতে থাকে চারপাশে, তাই না? এটা কি এই মিড পয়েন্টে জি স্যার। ঘুরে, মিড পয়েন্টের রেসপেক্টে ঘুরে না না, টার্মিনাল পয়েন্টের রেসপেক্টে? টার্মিনাল পয়েন্টে। টার্মিনাল পয়েন্ট। এখন যদি টার্মিনাল পয়েন্টের রেসপেক্টে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটা তো মিড পয়েন্টের রেসপেক্টে ইন্টিগ্রেশন আছে, তাহলে টার্মিনাল পয়েন্টের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা কি আসবে খেয়াল করে দেখো। আমি যদি এইটা করি তাহলে কি আসবে জানো, ইন্টিগ্রেশনের লিমিট এই পয়েন্টে 0 থেকে নিয়ে এল হবে। এইখানে ইন্টিগ্রেশনের লিমিট বসাইতে হবে 0 থেকে নিয়ে এল, 0 টু এল বসাতে হবে। এখানে মাইনাস l/2 থেকে পজিটিভ l/2 বসিয়েছিলাম, এখানে বসাতে হবে 0 থেকে এল। এবং এইটা করার পর আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 1/3 ml স্কয়ার। বুঝেছো? আর এটার জন্য কোনটা পেয়েছি, এটা পেয়েছি। এই ডায়াগ্রামের জন্য এটা পাবো, আর এই ডায়াগ্রামের জন্য আমি আই এর ভ্যালু এই রকম পাবো। বুঝা গেছে? লিমিটটা জি স্যার। চেঞ্জটা কোথায় আসবে, এইখানে এসে চেঞ্জটা হবে, লিমিটে। 0 থেকে এল হবে। ওকে, এবার আমি একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা হচ্ছে গিয়ে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া আই, এটাকে যে আমি ম্যাসের সাথে যে বললাম যে ম্যাসের সাথে কম্পেয়ার করা যায়, এইটা কি হবে খেয়াল করে দেখো। তোমার কাছে মনে করো এত বড় একটা রড আছে আর একটা স্কেল আছে, কাঠের স্কেল। এই কাঠের স্কেলকে তুমি যদি মিড পয়েন্টের রেসপেক্টে যদি রোটেট করাও, মিড পয়েন্টের রেসপেক্টে রোটেট করাইতেছো, আবার হচ্ছে সাইডে রেখে কাঠের স্কেলটাকে সাইডে রেখে চারপাশে রোটেট করাইতেছো, তাহলে কোনটা বেশি ইজি মনে হবে, মিড পয়েন্টের রেসপেক্টে রোটেট করানোটা নাকি সাইডে নিয়ে রোটেট করানোটা? মিড মিড পয়েন্ট। পয়েন্টের। মিড পয়েন্টে। তাহলে সাইডে নিয়ে রোটেট যখন করাবো এটাকে অবজেক্টটা কি ভারী মনে হবে না, তাই জি না? স্যার। তাহলে মিড পয়েন্টের রেসপেক্টে যদি রোটেট করাই তাহলে এটাকে মনে হবে কি রিলেটিভলি লাইটার, আর এটাকে মনে হবে কি হেভি। হেভি মানে কি এটার ম্যাস বেশি, তাই না? এটার ম্যাস কি কম। ম্যাস মানে রোটেশন হইলে ম্যাসটা কিসের সাথে কম্পেয়ার করা যাচ্ছে, আই এর সাথে। তার মানে এই অবজেক্টের এই এক্সাম্পলের জন্য আই এর ভ্যালু কম, এটা যদি i1 হয় এটা হবে কি i2, যদি হয় তাহলে কোনটা বেশি হবে, i1 নাকি i2? ডায়াগ্রাম কি বলে, I2। i2 বেশি হবে। ম্যাথমেটিক্স কি বলে আসো দেখো, এখানেও ml স্কয়ারকে তুমি একটা নাম্বার দিয়ে ডিভাইড করছো, এখানেও ml স্কয়ারকে কোন একটা নাম্বার দিয়ে ডিভাইড করছো। এইখানে ডিভাইড করছো 12 দিয়ে, এখানে ডিভাইড করছো 3 দিয়ে। 12 দিয়ে ডিভাইড করলে এই ভ্যালুটা কি অনেক কম আসবে, আর এখানে 3 দিয়ে ডিভাইড করলে এটা কি একটু বেশি আসবে। এখানে কি এটার জন্য কি বেশি আসছে না? বুঝছো? জি স্যার। হ্যাঁ। এই কারণে সাইডে একটা টার্মিনাল পয়েন্টের রেসপেক্টে বা টার্মিনাল এক্সিস এর রেসপেক্টে আমি যদি একটা অবজেক্টকে রোটেট করাই তাহলে সেটাকে আমার ভারী মনে হবে, আমার কষ্ট হবে, এবং সেটার জন্য ম্যাসটাকে আমার বেশি মনে হবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই মোমেন্ট অফ ইনার্শিয়া ওটার বেশি হবে, ওইটা স্থির থাকার জন্য যথেষ্ট বেশি ট্রাই করবে। সো ওই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে। তো এই কারণে টার্মিনাল পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আসছে 1/3, আর মিড পয়েন্টের রেসপেক্টে আসছে 1/12 ml স্কয়ার। বুঝা গেছে? কোনো কনফিউশন থাকলে বলো। আছে নাকি নাই? ক্যালকুলেশন লিখছো তোমরা? জি স্যার। ক্যালকুলেশন লেখা হয়ে গেলে আমরা এরকম অবজেক্টের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পড়লাম। এখন আমরা দেখি ইনার্শিয়া আর মোমেন্ট অফ ইনার্শিয়া সেম? না, সেম না, ইকুইভ্যালেন্ট।
ইকুইভ্যালেন্ট। ইনার্শিয়াটা মানে কি, একটা অবজেক্টের ম্যাসকে আমরা ইনার্শিয়া দিয়ে এক্সপ্রেস করি, আর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে সে তার মধ্যে ইনার্শিয়া আছে, তাকে একটা ফোর্স অ্যাপ্লাই করলে তার মধ্যে একটা রোটেশন হয়, তার মধ্যে একটা মোমেন্ট হয়। ফিজিক্সে মোমেন্ট মানে বলতে আমরা রোটেশনকে বুঝি। তো তার মধ্যে একটা মোমেন্ট হয়, তো মোমেন্ট অফ ইনার্শিয়া, তো ওই ইনার্শিয়া থেকে তার মধ্যে যে মোমেন্ট হয় সেটাই বোঝানো হচ্ছে। এটা ম্যাসের সাথে কম্পারেবল, সেম না। ওকে, আচ্ছা, এখন আমরা যদি একটা প্লেট হয়, প্লেটের সেন্টার পয়েন্ট দিয়ে এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। এটা মনে করো একটা প্লেট আছে এরকম, এই প্লেটের ঠিক মিড পয়েন্ট দিয়ে একটা এক্সিস যাচ্ছে, এর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হাফ এম আর স্কয়ার। ডেফিনেটলি এটা একটা সলিড প্লেট। ওকে, যদি একটা স্ফিয়ার হয়, সলিড স্ফিয়ার, তখন মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 2/5 এম আর স্কয়ার। যদি একটা সিলিন্ডার হয়, সিলিন্ডার তো মানে বুঝছই, বাসা বাড়িতে আমাদের বিভিন্ন ধরনের কৌটা থাকে, সেগুলো যদি হয়, সেটা যদি অ্যাক্সিসের রেসপেক্টে কৌটাটাকে চারপাশে ঘুরতে থাকি, সলিড সিলিন্ডার, তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/2 এম আর স্কয়ার। ওকে, সিলিন্ডারের জন্য প্লেটের জন্য একই রকমই হবে, আর স্ফিয়ারের জন্য হবে 2/5 এম আর স্কয়ার। এটা কিভাবে আসছে, এই যে 2/5 1/2 1/2 কিভাবে আসছে, এই যে ইন্টিগ্রেশন করে আসছে। আমরা যেমন এই যে এটা যেমন পেয়েছিলাম একটা রডের মিড পয়েন্ট দিয়ে, একটা রডের টার্মিনাল পয়েন্ট দিয়ে যেভাবে পেয়েছি আমরা, এই ক্যালকুলেশনগুলো 1/2 2/5 1/2 এইভাবে একইভাবে আসছে। ওকে, এটা এগুলো আমরা কয়েকটা এক্সাম্পল, আমরা দুটো এক্সাম্পল কিভাবে প্রুফ করতে দেখলাম, এই ওয়েতেই এগুলো প্রুফ করে এরকম এসছে। বোঝা গেছে না? কোনো কনফিউশন আছে এখনো? না স্যার। কোনো কনফিউশন যদি না থাকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে, বই থেকে যে কি বলে অবজেক্ট, সরি, বই খুলবা, বই খুলে মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো সবাইকে করে ফেলতে হবে। ওকে, আর রেডিয়াস অফ গাইরেশনটা কি, আমি কোন একটা অবজেক্টকে যদি একটা পয়েন্ট হিসেবে কম্পেয়ার করি, যে কোনো অবজেক্ট, এটা হতে পারে, এটা হতে পারে, এটা যে কোনো একটা অবজেক্টকে একটা পয়েন্ট হিসেবে কম্পেয়ার করলাম, ওই পয়েন্টকে ওই অবজেক্টের ম্যাসের, মনে করি ওই পয়েন্টের ম্যাস হচ্ছে ওই অবজেক্টের ম্যাসের ইকুয়াল, তাহলে এই ডিসটেন্সটা কতটুকু হলে এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করবে, ও পয়েন্টের রেসপেক্টে এই এম পার্টিকেলটা একটা পয়েন্ট আছে, যে পার্টিকেল এই পয়েন্টের ম্যাস এখানে যে কোনো একটা অবজেক্টের ইকুয়াল। এখন এই ডিসটেন্সটা কতটুকু হইলে এই পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া যে কোনো একটা মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়াল হবে, ওই ডিসটেন্সটাকে বলা হয় রেডিয়াস অফ গাইরেশন। এটাকে রেডিয়াস অফ গাইরেশনকে কে দিয়ে এক্সপ্রেস করা হয়। ওকে, এখন রেডিয়াস অফ গাইরেশন স্যার আবার বলেন। এখানে হচ্ছে, আমি ধরো মনে করে এই অবজেক্টটা সলিড প্লেটের কথা চিন্তা করি, সলিড প্লেটের মোমেন্ট ম্যাস যতটুকু, এই অ্যামাউন্ট অফ ম্যাস এই পয়েন্টের আছে, এই পয়েন্ট এই ডিসটেন্সটা এমন হইতে হবে কতটুকু হলে বা কত হলে এই পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া এই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়াল হবে, অথবা এই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়াল হবে। ওকে, তাহলে এই ডিসটেন্সটা বজায় রেখে যদি এই পার্টিকেলটা রোটেট করে তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে কত, এম কে স্কোয়ার। আর যদি এটা যে কোনো একটার সাথে কম্পেয়ার করো, যে কোনো একটার সাথে কার সাথে কম্পেয়ার করবো, যদি এর সাথে কম্পেয়ার করি তাহলে এটা কত হবে 2/5 এম আর স্কোয়ার। এই এম এম ক্যান্সেল, তাহলে কে এর ভ্যালু কত হবে, √2/5 আর স্কোয়ারটা কেটে গেল, তাহলে কে এর ভ্যালু যদি √2/5 ইন্টু আর এর ইকুয়াল হয়, তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, সলিডের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে কে এর ভ্যালু। আর যদি রেডিয়াস অফ গাইরেশন কে এর ভ্যালু ডিরেক্ট বলে দেওয়া থাকে তাহলে আমরা আইটা ক্যালকুলেশন করবো, আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার দিয়ে ম্যাথ সলভ করব। রেডিয়াস অফ গাইরেশন ডিরেক্ট দেওয়া থাকলে আমরা আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার দিয়ে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করে ফেলবো। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার বুঝে গেছে। ওকে, যদি বোঝা হয়ে জি স্যার। থাকে থ্যাংক ইউ। সরি, আজকে আমি একটু আসলে খুব ব্যস্ত একটা কাজে যেতে হচ্ছে,
যার কারণে তোমাদেরকে একটু সময় দিতে পারছি না। নেক্সট ক্লাসগুলো আমরা শিডিউলই করব। আর এই যে একটা ক্লাসের অর্ধেকটুকু নিয়েছি আমরা, বাকি অর্ধেকটা ক্লাস অন্য একদিন আমরা করে নেব। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে স্যার। ওকে স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।